ওকে। তো আমাদের আজকে পড়া হচ্ছে ক্ষুদ্রান্ত্রে খাদ্যের পরিপাক প্রক্রিয়া। গত ক্লাসে আমরা স্টোমাকে খাদ্যের পরিপাক প্রক্রিয়া পড়াইছি। এখন দেখো, এই পাকস্থলী থেকে খাবারটা যখন নামবে, সেটা হলো ক্ষুদ্রান্ত্র। এই তার মানে কি, এইখান থেকে শুরু করে পুরা, হ্যাঁ, পুরো একটা বিশাল একটা জায়গা জুড়ে হচ্ছে এটা না, এই মোটাটা ছাড়া। এই যে আমি দেখাই তো, এই যে দেখাই, এটা হলো, মনে করি এখান থেকে শুরু, স্টার্ট কথা এখান থেকে শুরু, এতটুকু মোটাটা ছাড়া। এই 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 জায়গাটাকে বলা হয় ক্ষুদ্রান্ত্র। এই ক্ষুদ্রান্ত্রের তিনটা পার্ট, একটা হচ্ছে ডিউডেনাম, আর একটা হচ্ছে মাঝখানেরটার নাম হচ্ছে জেজুনাম, আর লাস্ট পার্টের নাম হচ্ছে ইলিয়াম। বুঝতে পারছো? এই তিনটা পার্টে বিভক্ত। এখন ডিউডেনামটা হচ্ছে মূলত কি ক্ষরণের সাথে জড়িত। মানে এখানে কি হয়, সব যে রসগুলা এখানে সিক্রেট হয়। আর ইলিয়ামে, জেজুনামে সাধারণত পরিপাকের কাজটা করে। সাধারণত, তবে জেজুনামে শোষণের কাজটা করে। খাবার শোষিত হয় মেইনলি ইলিয়ামে। দেখো, খাবার কিন্তু পাকস্থলীতেও শোষিত হয়। হুম। জেজুনামেও কিছু খাবার শোষিত হয়। শোষিত হয় মানে কি, রক্তে যায় আর কি। আর ইলিয়ামেও সবচেয়ে বেশি খাবার শোষিত হয় কিন্তু ইলিয়ামে। কেন ইলিয়ামে শোষিত হয়? ইলিয়ামে ওই যে ভিলাইয়ের পরিমাণটা বেশি। তো এখন এই খাবার যখন পাকস্থলী থেকে ডিউডেনামে আসে, ক্ষুদ্রান্তের ডিউডেনাম পার্টে আসে, তখন তিনটা রস মিশ্রিত হয়। আমরা একটু দেখাই, একটু ছবিতে যাই। এখন দেখো, এ হলো ডিউডেনাম। এই পার্ট হলো ডিউডেনাম, এটা। এখন দেখো, এই যকৃৎ থেকে দেখো নালী নামছে, যকৃৎ থেকে নালী নেমে গেছে, এরপর এটার নাম কি, পিত্তথলি। পিত্তথলির নালী এসে এই যকৃৎ নালীর সাথে একীভূত হয়ে কি হয়েছে, আসি এখানে, এটা হলো অগ্নাশয়। এই যে লম্বা দেখছো হলুদ, এটা হলো অগ্নাশয়। তাহলে অগ্নাশয় একটা নালী আসছে, এই সকল নালী মিলিত হয়ে একটা নালী হয়েছে না? তার মানে কি, এই পিত্তথলির পিত্তরস, তারপরে মানে যকৃৎ হলো পিত্তরসটা যকৃতে তৈরি হয়, যকৃৎ থেকে পিত্তরসটা এসে পিত্তথলিতে জমা থাকে। সেই পিত্তরসটা এই নালী দিয়ে আসে, এসে আবার অগ্নাশয় রস এই নালী দিয়ে এসে একটা নালী হয়, সকল রস। তার মানে কি, পিত্তরস, অগ্নাশয় রস এবং ক্ষুদ্রান্ত নিজেরও কিন্তু রস আছে, হ্যাঁ। এই সব রস কি হয়, ডিউডেনামে এসে প্রবেশ করে। এই কারণে ডিউডেনামকে বলা হয়, ওটা হলো ক্ষরণ অংশ। হ্যাঁ। এখানে দেখো, এই এখন ক্ষুদ্রান্তের পরিপাক পড়ার আগে তাহলে আমাদেরকে আগে কি করতে হবে, এই যকৃতের গঠনটা আগে শিখতে হবে। যকৃৎ যকৃতের ভিতরে কি আছে। তারপর আমাদের কি করতে হবে, অগ্নাশয়ের গঠনটা শিখতে হবে। অগ্নাশয়। তারপরে কি, এখানে ক্ষুদ্রান্ত আছে না, ক্ষুদ্রান্তের স্ট্রাকচারটা আগে শিখতে হবে। তখন আমরা যখন পরিপাক পড়তে যাব, তখন দেখবে যে তোমার পড়াগুলো একটু পরিচিত পরিচিত লাগতেছে। একটু সহজ লাগবে। আর এখন যদি আমি এই তিনটা গঠন না পড়ে সরাসরি পরিপাকে চলে যাই, আহ, একটু বুঝতে একটু কষ্ট হতে পারে। আর তাছাড়া যকৃতের গঠন পরীক্ষায় আসে, অগ্নাশয়ের গঠন এবারও এইচএসসি পরীক্ষায় আসে, মানে এদের গঠনও পরীক্ষা কিন্তু আসে। তাহলে আমরা পড়াচ্ছি পরিপাকে পড়াইতে গিয়ে আমরা কি করবো, অ্যাসোসিয়েটেড যে অর্গানগুলি আছে তাদের এই ইয়াগুলি, এই গঠনগুলো একটু আগে পড়ে আসি, তারপর আমরা পরিপাকে আসি। যকৃতের গঠন। এখন যকৃৎ সম্পর্কে প্রথম তথ্য, যকৃৎ হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি। আমাদের দেহে অনেক গ্রন্থি আছে, এর মধ্যে সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে যকৃৎ। আচ্ছা, সবচেয়ে বড় অঙ্গ কোনটা বলতে পারবা? এই ত্বক সবচেয়ে, স্যার, ত্বক। হ্যাঁ, তো এগুলো তো গুড গুড, চমৎকার। আর এর ওজন হচ্ছে 1500 গ্রাম। হ্যাঁ, এখানে ওজন চলে এসেছে সংখ্যাত তথ্য। তবে আহ, মহিলাদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে 200 গ্রাম কম। মানে, তাহলে এখানে আমরা কি বুঝলাম, এই যে বললাম, এই 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 সেন্টেন্সটাকে যদি আমরা এখন এমসিকিউ তে দিতে যাই, আমরা কি করে বলবো, নিম্নের কোনটি সত্য। মেডিকেল এডমিশন টেস্টে এখন এরকম প্রশ্ন আসে, নিম্নের কোনটি সত্য কোনটি মিথ্যা। তাহলে আমরা কি বলতে পারি, পুরুষের যকৃৎ মহিলাদের তুলনায় সামান্য বড়, অথবা মহিলাদের যকৃৎ পুরুষের তুলনায় সামান্য ছোট। দেখো, আমরা কিন্তু সংখ্যা তথ্যটুকু ব্যবহার করে ফেলছি। এখন কি কোনো বইয়ের সাথে এই তথ্য আর গরমিল হবে?
আমরা অপশনগুলো এভাবে দিই। নিম্নের কোনটি সত্য? পুরুষদের যকৃৎ মহিলাদের তুলনায় বড়, পুরুষদের যকৃৎ মহিলাদের তুলনায় ছোট, মহিলাদের যকৃৎ পুরুষের তুলনায় বড়, মহিলাদের যকৃৎ পুরুষের তুলনায় ছোট। নিম্নের কোনটি সত্য? দেয়া যায়। এবং এইখানে কি কোনো ভেরিয়েবল ইনফরমেশন হওয়ার কারণে কোনো সমস্যা কি হবে? না স্যার। হ্যাঁ, টেক্সট আবার দেওয়া যায়, কিন্তু হ্যাঁ, মনে রাখবে এভাবে দেওয়া যায়। দিলে এভাবে দিতে হবে। যদি বলা হয় যে মনে করো যকৃতের ওজন কত, এখন দেখো একদিকে হলো এই ইনফরমেশনটা দিয়ে স্টুডেন্টের কাছে আমরা কি কি যাচাই করতেছি, স্টুডেন্টের কি এখানে মেধা যাচাই বলে এটাকে। একটা সংখ্যা মনে রাখা কি কোনো যোগ্যতার পরিচয়? কোন যোগ্যতার পরে একটা দুটো আসতে পারে মেমোরি, মানে মনে রাখার ক্ষমতা কতটুকু এটা দেখার জন্য, কিন্তু এরকম প্রশ্ন হইতে হবে অবশ্যই ব্রেনে প্রসেসিং করে উত্তরটা বের করতে হবে। তো সংখ্যাত্মক তথ্যের ব্যাপারে আমার জেনারেল ইনস্ট্রাকশন হলো আপাতত তোমরা বাদ দিবা, শুধুমাত্র কনস্ট্যান্ট গুলো শিখবা। ভেরিয়েবল কতটুকু শিখবা না শিখবে এটা তো তোমাদের এডমিশন টেস্টে যখন কোচিং করতে যাবা, এইচএসসি পরীক্ষার পরে, তখন এখানে একটু ফোকাস দিবা যদি মনে করো আর কি, প্রয়োজন মনে করো। এখন একটু করতে হবে কেন, কারণ তোমাদের কিন্তু অনেক পড়া। হ্যাঁ, এই কোনো সংখ্যা টংখ্যা মুখস্থ করতে নিয়ে বসে থাকবা, ঘন্টার পর ঘন্টা চলে যাবে, তখন এদিকে ফিজিক্স চলে যাবে, কেমিস্ট্রি চলে যাবে, বাংলা ইংরেজি বহু পড়া আছে। হ্যাঁ, এই কারণেই তোমরা আপাতত ফার্স্টে এগুলো স্টপ রাখবা। যদি শুধু যেগুলা ফিক্সড কনস্ট্যান্ট সেগুলো শিখবা, যেমন মনে করো গাসপারিং হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা, এটা কি কনস্ট্যান্ট না ভেরিয়েবল? হুম, গাসপারিং হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা, এলারি পেশি কয়টি? তো ভেরিয়েবল। ভেরিয়েবল। হ্যাঁ, না নো, স্যার। কনস্ট্যান্ট। স্যার তারপরে মনে করো গাসপারিং এর উসলি কয়টি? হ্যাঁ, এটা কি ভেরিয়েবল না কনস্ট্যান্ট? আর তিনটা। তিনটে বাদ দাও, আগে কনস্ট্যান্ট না ভেরিয়েবল তাই বলো। কনস্ট্যান্ট। হ্যাঁ, কনস্ট্যান্ট, তার মানে এগুলো শিখতে হবে। এবার আপাতত কনস্ট্যান্ট গুলো শিখে চলে যাও, আর ভেরিয়েবল গুলা একটু দাগ টাগ দিয়ে যাও, যদি মনে দুই একবার পড়ে যাও, মানে এটা নিয়ে বসে থাকার কোনো দরকার নেই। হ্যাঁ, তবে পড়া লাগে না, আমি আমি হিসাব করে দেখছি এটা এফেক্ট করে না রেজাল্ট। বুঝতে পারছো? কিন্তু অনেক বাদ দিতে পারলে অনেক বেনিফিট, অনেক অন্যদিকে স্যার অনেক পড়া। এখানে যকৃতের ওজনটা কি কনস্ট্যান্ট না ভেরিয়েবল? কোনটা? যকৃতের ওজনটা দেওয়া আছে যে যকৃতের। হ্যাঁ, যকৃতের ওজন ভেরিয়েবল না কনস্ট্যান্ট, এগুলো এই যে জাস্টিফাই করতে হলে তোমাকে কি করতে হবে, অনেকগুলো বই দেখতে হবে খুঁজে খুঁজে, যে এটা ভেরিয়েবল না কনস্ট্যান্ট। তবে যকৃতের ক্ষেত্রে যকৃতে যেহেতু এটা চেঞ্জ হওয়ার সুযোগ নাই, যকৃতটা খুব বেশি ভেরিয়েবল হবে না। তবে মানে পুরুষের মহিলাদের ক্ষেত্রে 200 গ্রাম কম বেশি আছে সেটা ঠিক আছে, কিন্তু যকৃতে মানে এভারেজ ওয়েটটা খুব বেশি ভেরিয়েবল হবে না। কারণ দেখো রসের ক্ষেত্রে কি হয়, ভেরিয়েবল কেন হয়, কারণ ওই যে পরিবেশ পরিস্থিতি অনেক কিছুর উপর ডিপেন্ড করে। হ্যাঁ, তো এখন সংখ্যা টংখ্যা এগুলো আপাতত একটু কম ফোকাস দিবা। হ্যাঁ, পড়ে টরে যাও বা দাগ টাগ দিয়ে যাও, একটু কম ফোকাস দিয়ে তোমরা তোমাদের মানে পড়াটা বেসিকের উপর ফোকাসটা দিবা, দিয়ে টিয়ে যা মানে সব সাবজেক্ট ইকুয়ালি যাতে পড়ে টরে শেষ করা যায়। হ্যাঁ, মানে বেসিকের উপর ফোকাসটা বেশি দিবা। সংখ্যা টংখ্যা এগুলো পরেও পড়তে পারবা। সময় আছে, এডমিশন টেস্ট পরে কি করবা? বুঝো না, এখন যদি সংখ্যা নিয়ে টানাটানি করা, সংখ্যা নিয়ে টানাটানি গুলো সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তোমার অন্যান্য সাবজেক্ট কিন্তু এফেক্ট হবে এগুলির কারণে। অনেক স্টুডেন্ট বোকার মতো এই কাজগুলি করতেছে, করিডোরে কিন্তু মানে পুরা সংখ্যা মুখস্থ করে এগুলি করতেছে। করিডোরে এখন কিন্তু পরীক্ষায় রেজাল্ট ভালো হচ্ছে না, মানে আনসার বুঝেও না। আচ্ছা, তাহলে এখন যকৃৎ অবস্থান কোথায়? যকৃতের অবস্থান হলো ডায়াফ্রাম। ডায়াফ্রাম কাদের বৈশিষ্ট্য বলতো? ডায়াফ্রাম মাছ, ব্যাং, সরীসৃপ, পাখি, ম্যামালিয়া। ম্যামালি। হ্যাঁ, মনে রাখ, এটা কিন্তু একটা এমসিকিউ, ডায়াফ্রাম কিন্তু ম্যামালিয়ার বৈশিষ্ট্য। হ্যাঁ, ম্যামালিয়ার বৈশিষ্ট্য জিজ্ঞেস করলে বলে যে মেরুদণ্ড আছে। মেরুদণ্ড আছে, ম্যামালিয়ার বৈশিষ্ট্য না। ম্যামালিয়ার বৈশিষ্ট্য হচ্ছে ডায়াফ্রাম আছে, কানের বহিকর্ণ বা পিনা আছে, তারপরে কি আছে, চুল আছে, দেহলম দ্বারা আবৃত এগুলা। তারপরে হইলো দেখ কালার কিরকম, লালচে। এগুলো কালারও সাধারণত ভেরিয়েবল হয়, তবে এই লালচে কিন্তু ভেরিয়েবল না। অনেক অঙ্গের কালারও কিন্তু মানে ঠিকঠাক নাই আর কি। হ্যাঁ, কালারও অনেক সময় এক এক বইতে এক এক রকম লিখে রাখে। তবে যকৃতের কালার কিন্তু লালচে। লালচে মানে কি, এটা কি লালচে বলা যায় না খয়েরি? আমি জানি না, এটা কিন্তু লালও না কিন্তু। হ্যাঁ, তোমরা যকৃৎ দেখছো না, এটা কি কালার? বইতে লেখা আছে লালচে, দেখছো? এরপরে আসো, দেখতে ত্রিকোণাকার, দেখো ত্রিভুজ, দেখছো? একটা ত্রিভুজ কিন্তু, একটা ত্রিভুজ আঁকা যাবে কিন্তু যকৃতের উপরে। তারপর এটার আবরণ, এটা গ্লিসন ক্যাপসুল নামক আবরণ দ্বারা আবৃত। অঙ্গগুলোর আবরণ কিন্তু পরীক্ষা এডমিশন টেস্টে বা বিভিন্ন এমসিকিউ পরীক্ষায় আসে, যেমন মনে করো হৃৎপিণ্ডের আবরণ, ফুসফুসের আবরণ, যকৃতের আবরণ। আচ্ছা বলো তো পাকস্থলীর আবরণের নাম কি? পাকস্থলীর আবরণ, এটা একটু কঠিন আছে। হ্যাঁ, পাকস্থলীর আবরণ নাম হচ্ছে পেরিটোনিয়াম, মনে রাখবা পেরিটোনিয়াম। ওই যে আমরা সিলোমের সংখ্যা পড়াইছি মনে আছে? সিলোমের দুইটা পার্ট, একটা হচ্ছে প্যারেটাল পেরিটোনিয়াম, একটা হচ্ছে ভিসেরাল পেরিটোনিয়াম। ভিসেরাল পেরিটোনিয়াম কোথায়? কোষ্ঠিক নালীর উপরে না? হ্যাঁ, কোষ্ঠিকার উপরে যে আবরণটা সেটাই তো ভিসেরাল পেরিটোনিয়াম। তাহলে এই পেরিটোনিয়ামটা হচ্ছে কিন্তু এই
পাকস্থলীর ক্ষুদ্রান্ত্র এগুলোর আবরণ কিন্তু পেরিটোনিয়াম, এই কারণে। এবার আসো, এটা হচ্ছে ফেলসিফর্ম লিগামেন্ট। তার মানে এই যে একটা ত্রিভুজ বলছি না, এই মাঝখানে এই ফেলসিফর্ম একটা লিগামেন্ট আছে। সরি, এটাকে এটা হলো ফেলসিফর্ম লিগামেন্ট বলে এটাকে। আসলে এই যে এটা, এই দেখছো, এই লিগামেন্ট দ্বারা যকৃৎ দুইটা ভাগে বিভক্ত। যেটা রাইট সাইডে আছে এটাকে বলে রাইট রাইট লোব, আর যেটা লেফট সাইডে আছে সেটাকে বলে লেফট লোব, বাম খণ্ড আর কি, বাম খণ্ড ডান খণ্ড। তাহলে ডান খণ্ড বাম খণ্ড ভাগ করছে কে? ফেলসিফরাম লিগামেন্ট। এখন এটা হলো কি পৃষ্ঠ দিক থেকে। এখন এটাকে যদি আমরা কি করি, এভাবে উল্টে দেই, দেখো উল্টে দিলে কি হয়ে যাবে, এই যে রাইটটা চলে আসবে কোথায়, এদিকে, আর লেফটটা এদিকে চলে আসবে না, দেখছো? এবার এটা দেখো, এটাকে কি করলাম, জাস্ট উল্টে এভাবে ধরে উল্টে দিলাম, আমাকে হাত দেখতেছো, উল্টে দিলাম। উল্টে দিলে কি হলো, এখন রাইটটা কোথায় চলে আসছে, লেফট সাইডে চলে আসছে। এটা কি অঙ্কীয় দিক, বুকের দিক, অঙ্কীয় দিক। তাহলে এখানে দেখো রাইট লোবে কি আছে, আরো দুটা খন্ড আছে, একটা হচ্ছে কর্ডেট লোব। কর্ডেট, রাইট লোবে আরো একটা দুটা খন্ড, একটা হলো কর্ডেট, আরটার নাম কি কোয়াড্রেট লোব। এই যে এটা কোয়াড্রেট লোব। তার মানে যকৃত খন্ড পাইলাম এখন কয়টা, মোট চারটা। একটা হচ্ছে লেফট লোব, রাইট লোব। রাইট লোবে আরো দুইটা আছে, একটা হচ্ছে কর্ডেট লোব, একটা হচ্ছে কোয়াড্রেট লোব। ওকে। এবং যেখানে কোয়াড্রেট লোব, যে যে দিকে দেখো কোয়াড্রেট লোব যেখানে, সেখানে কি আছে, পিত্তথলি। তাহলে পিত্তথলির অবস্থান কোথায়, যকৃতের ডান খণ্ডের কোয়াড্রেট লোবের পাশে। ঠিক আছে। এবং এটা দেখতে কিরকম, নাশপাতি আকৃতি, সাধারণত আকৃতি পড়া লাগে, হ্যাঁ, নাশপাতি আকৃতির। ওকে, এতটুকু বুঝছো তোমরা? তাহলে আমরা এই স্লাইড আমরা কি বুঝলাম, যকৃতের দুইটা যকৃত ওই যে ফেলসিফর্ম লিগামেন্ট দিয়ে যকৃত দুইটা খণ্ডে বিভক্ত, একটা যেটা ডান পাশ সেটাকে রাইট খণ্ড, রাইট লোব, আর যেটা বাম পাশ সেটা লেফট লোব বলা হয়। অঙ্কীয় দিকে, কোন দিক, পৃষ্ঠ দিকে না কিন্তু, অঙ্কীয় দিকে রাইট লোবে আরো দুইটা খণ্ড আছে, একটাকে বলে কর্ডেট লোব, আর এটাকে বলে কোয়াড্রেট লোব। কোয়াড্রেট লোবের পাশে কি থাকে, পিত্তথলি থাকে, নাশপাতি আকৃতির পিত্তথলি থাকে। ওকে। এখানে এসে দেখো, এখানে কিছু নালী আছে, নালী। এইটা আমাদের বইগুলো যে ছবি টবিতে আছে, সেই ছবিতে সবগুলো নালী লেবেলিং করা নাই, এই ছবিটা আমি প্রতিনিধি বাইর করছি, এখানে কিন্তু সবগুলো নালী লেবেলিং করা আছে। এখন দেখো, যেটা এটা হলো যকৃৎ, যেটা বাম খণ্ড, বাম খণ্ড থেকে একটা নালী আসছে, আবার ডান খণ্ড থেকে একটা নালী আসছে। তাহলে ডান খণ্ড থেকে যে নালীটা আসছে সেটার নাম হচ্ছে রাইট হেপাটিক ডাক্ট, আর বাম খণ্ড থেকে যে নালীটা আসছে সেটা হচ্ছে লেফট হেপাটিক ডাক্ট। রাইট এবং লেফট হেপাটিক ডাক্ট একীভূত হয়ে একটা কমন নালী তৈরি করছে না, এই যে জায়গায় কমন, মানে এর আগে দিয়ে পিত্তথলিতে যুক্ত হওয়ার আগে এই যে জায়গাটা, এটাকে বলা হয় কমন হেপাটিক ডাক্ট। কমন মানে কি, রাইট এবং লেফট মিলিতভাবে যে নালীটা তৈরি করছে সেটাকে বলে কমন হেপাটিক ডাক্ট। এই কমন হেপাটিক ডাক্ট আবার কার সাথে যুক্ত, পিত্ত নালী, পিত্তথলির একটা নালী আসছে নাম হলো সিস্টিক। যে নালীটা পিত্তথলি থেকে আসছে তার নাম হচ্ছে সিস্টিক। কমন হেপাটিক ডাক্ট আর সিস্টিক ডাক্ট একসাথে হয়ে কি তৈরি করছে, কমন বাইল ডাক্ট। বাইল কেন বলছে, কারণ পিত্তথলিতে যে রসটা থাকে সেটা ইংলিশ নাম হচ্ছে বাইল, অর্থাৎ পিত্তরসের ইংরেজি নাম হলো বাইল। তাহলে পিত্তথলি থেকে পিত্তরস এসে যে নালী দিয়ে নামে তার নাম হচ্ছে বাইল ডাক্ট। বাইল ডাক্টটা কিভাবে হয়েছে, কমন হেপাটিক ডাক্ট প্লাস সিস্টিক ডাক্ট মিলে কি হয়েছে, কমন বাইল ডাক্ট হয়েছে। এই কমন বাইল ডাক্ট দেখো নিচে নেমে এসছে, এসে দেখা, এবার এদিকে কি আছে, অগ্নাশয় আছে, এদিকে একটা অগ্নাশয় আছে, এগুলো ভালো করে দেখা যাচ্ছে না, একটু কম দেখা যাচ্ছে। আর পরে ছবি দেখাবো, এই অগ্নাশয় থেকে একটা নালী আসছে, এটা বলে প্যানক্রিয়াটিক ডাক্ট। এটা এটা হলো অগ্নাশয় থেকে আসছে, অগ্নাশয় থেকে এসে প্যানক্রিয়াটিক ডাক্ট আছে। প্যানক্রিয়াটিক ডাক্ট এখন কি করছে, এই বাইল ডাক্টের সাথে প্যানক্রিয়াটিক ডাক্ট একীভূত হয়ে আরেকটা একটা নালী তৈরি করছে না, সেই নালীর নাম হচ্ছে এম্পুল অফ বাটার। বাটার মানে হচ্ছে বিজ্ঞানীর নাম, এম্পুল অফ বাটার। তাহলে এম্পুল অফ বাটার মানে কি, বাইল ডাক্ট প্লাস প্যানক্রিয়াটিক ডাক্ট বা অগ্নাশয় নালী এবং পিত্ত নালী একীভূত হয়ে যে নালী তৈরি করছে সেটাকে বলা হয় এম্পুল অফ বাটার। এখানেও কিন্তু একটা স্প্রিংটার আছে, খেয়াল করে দেখো, এখানে একটা স্প্রিংটার আছে, দেখছো? কোথায়, এম্পুল অফ বাটার যে জায়গায় সেই জায়গাতে। এবং এই স্প্রিংটার নাম হচ্ছে স্প্রিংটার অফ অডি। এটা আমাদের ইন্টারমিডিয়েট কোনো বইতে এই স্প্রিংটারটা নাই। হ্যাঁ, এটা যদি মনে রাখতে পারো ভালো, মনে না রাখতে পারলে কোনো সমস্যা নেই। এটার কাজ কি, এটার কাজ হলো ওই যে রসটা আসে, পিত্তরস এবং অগ্ন্যাশয় রস থেকে কন্ট্রোল করে হচ্ছে কি, এই স্প্রিংটারটা, অডির স্প্রিংটার, অডি হলো বিজ্ঞানীর নাম। আর এখানে দেখো একটা এমসিকিউ আছে, কুকুরও ঘোড়ার পিত্তাশয় থাকে না, মানে বলে বাইল নাই। তাহলে এই নালীর বিষয়টা বুঝছো, তোমরা কি করবা, ওই লেখার দিকে না তাকিয়ে এই ছবি ধরে 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 পেন্সিল দিয়ে ধরে 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 এই নালীগুলো শিখতে হবে কিন্তু। এখানে সবগুলো লেবেলিং করা আছে, এই ছবিটা এই কারণে ভালো। হ্যাঁ, এবারে আসো আমাদের লিভারের গঠন।
লিভার তো এই হইলো একটা ত্রিভুজাকৃতির অঙ্গ, এরকম মনে করো, জাস্ট ত্রিভুজ আঁকি না, অসুবিধা নেই। এটা হচ্ছে একটা লিভার। ওইটা মানে ওদিক দিয়ে হবে যা। স্যার, হুম। অ্যাম্পুলা অফ ভ্যাটার এটা কিসের সমন্বয়ে গঠিত হয়েছিল? এই যে পিত্তনালী, মানে বাইল ডাক, বাইল ডাক প্লাস অগ্নাশয় নালী, প্যানক্রিয়াটিক ডাক একসাথে হয়ে কি তৈরি করছে, যে নালীটা তৈরি করছে তার নাম হচ্ছে অ্যাম্পুল অফ বার্টার। বুঝতে পারছো? আচ্ছা। আর যেখানে অ্যাম্পুল অফ বার্টার সেখানে কি আছে, একটা স্ফিংটার আছে যেটা ওই রসগুলোকে ক্ষরণ নিয়ন্ত্রণ করে, তার নাম হচ্ছে স্ফিংটার অফ অডি। বইয়ে লেখা আছে যকৃৎ আর পিত্তনালী গঠন করে হ্যাঁ। অ্যাম্পুলা ভ্যাটার। যক যকৃৎ ও পিত্তনালী মিলিত হয়ে গঠন করছে। কোন বইতে? গাড়ি স্যার? গাছ। হ্যাঁ। হ্যাঁ স্যার। এই যে আমি তো, আমার কাছে বইটা আছে 160 নম্বর পেজ। হুম। এই যে অগ্ন্যাশয় থেকে যে নালীটা আসছে, এই নালীর আরেকটা নাম আছে ডাক্ট অফ উইসাং। উইসাং হচ্ছে বিজ্ঞানীর নাম। এই যে প্যানক্রিয়াটিক ডাক্টের আরেকটা নাম আছে, এই যে আমরা লেখায় অবশ্য পাঁচটা মনে আছে। এই যে এখানে এই যে এই যে এটা অগ্ন্যাশয় নালী, ঠিক বলে উইসাং নালী বলে। এই যে এই নালীটা হলো কি প্যানক্রিয়াটিক ডাক্ট, তার আরেকটা নাম হচ্ছে উইসাং নালী। তাহলে বইতে কি লেখা আছে দেখো, এ নালী গ্রন্থির দৈর্ঘ্য বরাবর এসে ডিউডেনামের সাথে অভিন্ন পিত্তনালীর সাথে মিলিত হয়, মানে উইসাং নালী অভিন্ন পিত্তনালী হলো অভিন্ন পিত্তনালী, কমন বাইল ডাক্টের বাংলা হচ্ছে অভিন্ন পিত্তনালী। এই অভিন্ন পিত্তনালীর সাথে উইসাং এর নালী একীভূত হয়ে কি তৈরি করছে, অ্যাম্পুল অফ বার্টার তৈরি করছে। তোমার বইতে তুমি দেখো, তুমি হয়তো স্যার উইসাং। হ্যাঁ। 154 পেজে, 154 পেজে। আচ্ছা, আমি কিন্তু গালিসার বই আমার কাছে আছে 160 পেজে পেলাম। 154 আবার কি কোথায়? স্যার আপনি দিকে না। লাস্ট হ্যাঁ, থেকে। দেখছি দেখছি, এটি পিত্তনালীর সাথে মিলিত হয়ে কোনটা, যকৃৎ থেকে আসা ডান ও বাম যকৃৎ নালী মিলে একটি অভিন্ন যকৃৎ গঠন করে। এটি পিত্তনালীর সাথে মিলিত হয়ে অভিন্ন পিত্তনালী গঠন করে, যা অ্যাম্পুল অফ বার্টারের নামে নালীর মাধ্যমে ডিউটামে উন্মুক্ত স্যার হয়। ঠিক আছে তো। হ্যাঁ, কিন্তু এখানে উইসেন নালীও কানেক্টেড হয়েছে। হ্যাঁ, এখানে উইসেন নালীটা, কারণ এখানে কি বর্ণনাটা শুধু যকৃতের, বুঝছো? এই কারণে এখানে উইসেন নালীটা লেখা নাই। তুমি 160 নম্বর পেজে যাও, সেখানে উইসেন নালী সহ লেখা আছে। 160 নম্বর পেজে যাও, ওখানে শুধু যকৃতের বর্ণনা, তো এখানে ওই অগ্ন্যাশয় নালীটার কথা আসে নাই। তুমি 160 নম্বরে গেলে 160 নম্বর পেজের উপরে, উপরে প্যারাতে পাবা, সেখানে কিন্তু অ্যাম্পুল অফ বাটা আমি যেভাবে বলছি সেভাবেই, এবং ছবি তো কিন্তু এমনই দেওয়া আছে। জি স্যার, দেখছি। তো এখন যকৃৎটা হলো কি, মনে করো এটা ত্রিভুজ, এ হলো যকৃৎ, কেমন? তাহলে এটা কি আছে, দুটা লোবে বিভক্ত। একটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট। লেফটটা ছোট, রাইটটা কিন্তু বড়। এবং এই লেফট রাইট নেওয়ার প্যাচটাস কেউ লাগাইও না। হ্যাঁ, লেফট মানে কি, তুমি যেভাবে বসছো সেভাবে লেফট হবে না, মানে ওই দিকে ফিরে বসলে কিন্তু এটা কিন্তু লেফট হয়ে যাবে। এটা লেফট, হ্যাঁ, এটা লেফট, এটা রাইট। এখন এই লেফট রাইট খন্ডের মধ্যে এই ভিতরে কি আছে, এই কতগুলো এরকম, অনেকগুলো এরকম কি আছে, লোবিউল বলে, লোবিউল। অসংখ্য, অর্থাৎ পুরো যকৃৎটা অসংখ্য লোবিউলে বিভক্ত। এরকম ভিতরে অসংখ্য লোবিউলে বিভক্ত। আমরা একটু ছবিতে যাই, এই যে দেখো, এখানে ছবিটা দেখো, এ হলো যকৃৎ, এখানে একটু দেখো, এই হলো যকৃৎ, দেখছো? তাহলে যকৃতের ভিতরে কি আছে, ভিতরে অসংখ্য বহুভুজ যকৃৎ, ওই বেঞ্জিনের মতো দেখো, অসংখ্য লোবিউল আছে, দেখছো? তার মানে আমরা যদি একটা যকৃতের গঠন পড়তে যাই, আমাদের কি কি করতে হবে, একটা লোবিউলের গঠন যদি আমরা শিখতে পারি, তাহলে তো আমাদের পুরো যকৃতের গঠন হয়ে গেল। যেমন একটা বিল্ডিং এর ক্ষেত্রে, যেমন একটা ইটের গঠন জানলে একটা বিল্ডিং এর গঠন হয়ে যায়, আমাদের বডিতে একটা সেলের গঠন জানলে পুরো বডির গঠন হয়ে যায়। তেমনি যকৃতের ক্ষেত্রে একটা লবিউলের গঠন যদি তুমি পড়তে পারো, দেখো সবই লবিউল, তার মানে পুরো যকৃতের গঠন শেষ, ঠিক না? তো এখন একটা লবিউলে কি থাকে, হ্যাঁ, মানে প্রত্যেক একটা লবিউলের গঠন শিখলে আমাদের কাজ শেষ। এখন একটা লবিউল গঠন শিখতে গেলে আমাদের কি করতে হবে? এ, এ, আচ্ছা, আমি একটু ড্র করি তোমাদের, ইয়ে করে মনে করো আমি একটু গোল দিয়ে করতেছি, ওই যে অ্যাঙ্গেল দিয়ে করতে গেলে আমার একটু কষ্ট হবে। হ্যাঁ, আমি একটু গোল দিয়ে করি। এটা হচ্ছে একটা লবিউল।
এরকম অসংখ্য লোবিউল দিয়ে কি হয়, যকৃৎ গঠিত। তার মানে যকৃতের গাঠনিক এককে লোবিউল, যকৃতের গাঠনিক একক হচ্ছে লোবিউল। এবং কার্যিক এককও বলা যায়, কারণ যকৃতের যত কাজ আছে কাজও কিন্তু এরাই করে। অর্থাৎ একটা মানব জীবদের ক্ষেত্রে কোষ যেমন গাঠনিক ও কার্যিক একক, এই যকৃতের ক্ষেত্রে হচ্ছে লোবিউল হচ্ছে যকৃতের গাঠনিক ও কার্যিক একক। তার মানে এখন যকৃতে কি থাকবে, একটা কেন্দ্রীয় নালী থাকবে, একটা কেন্দ্রীয় নালী থাকবে, সেন্ট্রাল ভেন, এর শিরা, সেন্ট্রাল ভেন। এখন এই যকৃতের এই পরিধি থেকে এই কেন্দ্রের দিকে কি আছে, এই কতগুলা এগুলো যকৃৎ কোষ, হেপাটিক সেল বলে, এরকম হেপাটিক সেল থাকবে এরকম, এরকম অনেকগুলো থাকবে। ডান পাশে কিন্তু ছবি আছে, হ্যাঁ, আমার ছবি ভালো না হইলেও কোনো অসুবিধা নাই, কারণ আমার জন্য ছবি আঁকাটা খুবই কষ্ট। এই যে দেখো, এদিকে দেখছো, অর্থাৎ পরিধি থেকে কেন্দ্রের দিকে এগুলো কি যকৃৎ কোষ। তো এখন এবার দেখো যকৃতের ভিতরে কি কি আসে, ধমনী আসবে, আসবে না? হ্যাঁ, যকৃৎ থেকে ধমনী আসবে না? মনে করো যকৃতের ভিতরে যে ধমনীটা ঢুকছে এটা হলো ধমনী। তারপর যকৃতের ভিতরে কি ঢোকে বলো তো, একটু বুদ্ধি করে বলো, যকৃতের ভিতরে। হ্যাঁ, পোর্টাল ভেইন। গুড, হেপাটিক পোর্টাল ভেন আসবে, ঠিক আছে না? তারপরে আর কি থাকবে, ওই যে তোমার হেপাটিক আর্টারি ভেন। তারপর মনে করো ইয়ে আছে, ওই যে পিত্তনালী আছে, আছে না? এই সবগুলো গিয়ে কোথায়, যকৃতের ভিতরে ঢুকবে না? এই ঢুকে, এই সবগুলো ঢুকে এখানে একটা কি করবে, এখানে তো কোষিক জালিকা বাঘ হওয়ার কথা, ঠিক না? কিন্তু এখানে কোষিক জালিকা ওইরকম না, এটাকে বলা হয় সাইনুসয়েড। সাইনুসয়েড, সাইনুসয়েড মানে হচ্ছে, সাইনাস হলো কি প্রকোষ্ঠ, মনে আছে? সাইনাস শব্দের অর্থ কি? প্রকোষ্ঠ। এই সাইনাসের ছোট ভাইয়ের নাম হলো সাইনুসয়েড। মানে কি, একটু ছোট, সাইনাসের তুলনায় ছোট, সাইনুসয়েড। সাইনুসয়েড নামক কতগুলো ফাঁকা জায়গা তৈরি করবে। তার মানে কি, এই যে হেপাটিক আর্টারি, ধমনী যে রক্ত নিয়ে আসে সে রক্তটা সাইনুসয়েডে ছেড়ে দেয়। তারপরে পোর্টাল বেন যে রক্ত নিয়ে আসে, খাবার দাবার নিয়ে আসে। পোর্টাল বেন কি করে, শুধু রক্ত আনে না কিন্তু, খাবার দাবার নিয়ে আসে। আমরা যা খাইলাম সব খাবার দাবার আনি কোথায় দিয়ে দেয়, সাইনোসয়েডে দিয়ে দেয়। সেই সাইনোসয়েড কার সাথে, কেন্দ্রীয় শিরার সাথে যুক্ত। বুঝতে পারছো? তো এক এক এ- এক এ- এ- এটা হলো কি এটা হলো কি ওই যকৃৎ কোষের একটা লাইন। তাহলে যকৃৎ কোষের এক লাইনে থাকে সাইনোসয়েড, আর অপর পাশে দিয়ে কি থাকে, ওই যে বিলিয়ারি ডাক। বিলিয়ারি, বিলিয়ারি ডাক মানে কি, বিলিয়ারি হচ্ছে বাইল থেকে, বিলিয়ারি, এখানে আসেনি কোথাও। আচ্ছা, এখানে সরাসরি বাইল ডাক বলছে। মানে অনেকগুলো বিলিয়ারি ডাক মিলে কি তৈরি করে, বাইল ডাক তৈরি করে। মানে যকৃৎ কোষগুলো ওই যে বাইল তৈরি করে, মানে পিত্তরস তৈরি করে, সেই পিত্তরস গুলো কালেকশন করে হচ্ছে বিলিয়ারি ডাক। বিলিয়ারি ডাক, অনেকগুলো বিলিয়ারি ডাক একীভূত হয়ে কি তৈরি করে, বাইল ডাক তৈরি করে। এখানে শুধু বাইল ডাক্টের কথাটা লেখা আছে। তাহলে পোর্টাল ভেন এবং আর্টারি এগুলা সাইনোসয়েডে এসে পড়ে। এবং সাইনোসয়েডের সাথে কোষিক জালিকার পার্থক্য হলে, কোষিক জালিকাগুলো কি হয়, সাধারণত কোনো একটা অঙ্গে ধমনী গিয়ে কোষিক জালিকা বার হয়। সেই কোষিক জালিকাগুলো একীভূত হয়ে শিরা গঠন করে। এখানে কি তৈরি করছে, সাইনোসয়েড তৈরি করছে। তবে সাইনোসয়েড আর কোষিক জালিকার মধ্যে পার্থক্য হলো, এখানে সাইনোসয়েড মানে কোষিক জালিকার কাজটা সে করে। পার্থক্য হলো, সাইনোসয়েড হচ্ছে প্রকোষ্ঠ মতো থাকে, আর কোষিক জালিকা হচ্ছে জালিকা আকারে থাকে। কেমন? তাহলে এখানে পুরো জিনিসটা দেখো, এগুলো স্পোকের মতো থাকে। বইতে লেখা আছে স্পোক। স্পোক মানে কি, এই যে এটা চাকা, দেখছো রিক্সার চাকা, গাড়ির চাকা আছে না, গাড়ির চাকাতে এরকম থাকে না? এই যে এগুলো হচ্ছে স্পোক, স্পোকের মতো এগুলো লেখা আছে দেখো। দেখো আমি এখানে একটু পড়ি কি লিখছি, যকৃতের গ্লিসেনকেল যকৃত অভ্যন্তরে প্রবেশ করে লোবিউল বা এসিনিয়াস নামক অসংখ্য উপখণ্ডক নিয়ে গঠিত। লোবিউলকে বলা হয় যকৃতের গাঠনিক ও কার্যিক একক। লোবিউল গুলো 5 বা 6 বাহু বিশিষ্ট বহুভুজাকার, প্রতিটি লোবিউলের কেন্দ্রে একটি কেন্দ্রীয় শিরা থাকে, যেটা কেন্দ্রীয় শিরা। প্রতিটি লোবিউল আবার অসংখ্য হেপাটিক কোষ নিয়ে গঠিত। এই কোষগুলো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত সারিবদ্ধ চাকার স্পোকের মতো সাজানো থাকে। স্পোক মানে হচ্ছে যেগুলোকে বলে স্পোক, গাড়ির যে কোনো চাকার মধ্যে কিন্তু স্পোক, এগুলো বলে স্পোক, ঠিক আছে? তাহলে এই স্পোকের মধ্যে দেখো লোবিউলের অন্তর্বর্তী হচ্ছে পোর্টাল শিরা, যকৃৎ, পিত্তনালী ইত্যাদি থাকে। প্রতিটি কোষ সারির একদিকে সাইনোসয়েড, মানে এটা একটা কোষ সারি, এটার একদিকে হলো সাইনোসয়েড থাকবে, আর আরেক দিকে কি থাকবে, বিলিয়ারি ডাক। বিলিয়ারি ডাক মানে বাইল ডাক, বাইল ডাক থাকবে, ঠিক আছে? আর সাইনোসয়েডের ভিতরে কি আছে,
কুপার কোষ, এটা অবজেক্টিভে আসে কুপার কোষ। কুপার কোষ এখন অনেক সময় কুপার কোষ থাকে, কোনো কোনো বইতে কুপার কোষ লিখছে, কোনো কোনো বইতে কাপ্পার কোষ লিখছে। হ্যাঁ, তো এখন তুমি যদি কুপার কোষ পড়া, পরীক্ষা যদি কাপ্পার কোষ আসে তখন তো আরেক সমস্যা। ইংলিশ বানান ঠিক আছে, ইংলিশ হলো এইটা। হ্যাঁ, এইটার বানানটা কিন্তু আমার দৃষ্টিতে কাপ্পার কোষটা এক্সাক্ট মানে ইয়া মনে হয় আর কি, সঠিক মনে হয়। তো যাই হোক, এক এক কোনো বইতে কুপার, কোনো বইতে কাপ্পার লিখছে। এখন তুমি যে বই পড়ছো সে বইতে পড়ে গেছো, কিন্তু আরেকটা বানান যদি দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু আইডেন্টিফাই করতে পারবে না। এই কারণে আমি দুইটাই লিখে দিচ্ছি, হ্যাঁ, কুপার কোষ অথবা কাপ্পার কোষ, দুইটাই এক এক বইতে এক একটা আছে। এ হলো যকৃতের গঠন। তাহলে যকৃতের গঠন কি, প্রথম হইলো তোমার কয়টা খণ্ড, কয়টা খণ্ড, চারটা খণ্ড। প্রথমে দুইটার লেফট রাইট, তারপর রাইটে আবার দুইটা খণ্ড, কোয়াড্রেট কোয়াড্রেট। কেমন? এরপরে আসো এটা বলে হিস্টোলজি, যকৃতের কলাস্থানিক গঠন যদি আমরা আসি, তাহলে কি হলো, যকৃতের ভিতরে কতগুলো লবিউল থাকে, প্রত্যেকটা লবিউল মানে লবিউল নামে কতগুলো উপখণ্ড থাকে, প্রত্যেকটা লবিউল আর কি থাকে, এই যকৃত কোষগুলা পরিধি থেকে কেন্দ্র পর্যন্ত চাকার স্পোকের মতো সাজানো থাকে। স্পোকের এক পাশে থাকে সাইনোসয়েড, অপর পাশে থাকে বাইল ডাক্ট। বাইল মানে পিত্তনালী। যকৃত কোষগুলো পিত্তরস তৈরি করে, সেই পিত্তরস কালেকশন করা হচ্ছে বিলিয়ারি ডাক্টের কাজ। বিলিয়ারি ডাক্ট গুলো আবার একীভূত হয়ে বাইল ডাক্ট তৈরি করে, এভাবে নিচে নামে, কেমন? তারপরে হলো এই তোমার সাইনোসয়েডের মধ্যে কি থাকে, সাইনোসয়েড, তো সাইনোসয়েডের ভিতরে কি থাকে, যকৃত এই কুপার কোষ থাকে। কুপার কোষ হলো এক ধরনের শ্বেত রক্ত কণিকা। এই শ্বেত রক্ত কণিকার কাজ হলো, এখানে যদি কোনো কোষ মরে যায়, লোহিত রক্ত কণিকা মরে যায়, শ্বেত রক্ত কণিকা মরে যায়, অণুজীব বা বহির্গত অণুজীব এখানে আসে, তখন কুপার কোষ এদেরকে ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় বক্ষণ করে। তাহলে যকৃতের ভিতরে যে শ্বেত রক্ত কণিকাটা থাকে তার নাম হচ্ছে কুপার কোষ বা কাপার কোষ। এ হচ্ছে তোমার যকৃতের মোটামুটি একটা গঠন। বিভিন্ন ছবি টবি এখানে দেওয়া আছে, এগুলো তোমাদের ড্র করার কোনো দরকার নাই, এগুলো জাস্ট বোঝার জন্য দিচ্ছি। হ্যাঁ, এই যে এখানে দেখো এই ছবিটা, ওই যে বললাম সাইনোসয়েড, এইটা হলো কি স্পোক। দেখো স্পোক, এই দেখো স্পোক হলো এটা, এটা একটা স্পোক, আমি লাল করে দিলাম। দেখো এইটা আর একটা স্পোক, দেখছো? এটা একটা স্পোক, অর্থাৎ এইগুলো হচ্ছে স্পোক। তাহলে স্পোকে দেখো একদিক, এটা হলো কি আর্টারি, ধমনী। ধমনীর শাখা গিয়ে কোথায় এসে ঢুকছে, এটা হলো কি পোর্টাল ভেন। পোর্টাল ভেনের শাখা গিয়ে ঢুকছে, ঠিক আছে? এই ঢুকে কি করছে, এই যে একটা হয়ে গেছে না, এটাকে বলে সাইনোসয়েড। তাহলে স্পোকের এক পাশে কি আছে, সাইনোসয়েড, অপর পাশে কি আছে, অপর পাশে কে, বাইল ক্যানালিকুলাই। বাইল ক্যানালিকুলে মানে এই জিনিসগুলো, যকৃৎ কোষ যে বাইলটা তৈরি করে, সে বাইলটা কালেকশন করা হচ্ছে বাইল ক্যানালিকুলে। কালেকশন করি সকল বাইল ক্যানালিকুলো একীভূত হয়ে কি তৈরি করে, বাইল ডাক্ট তৈরি করে। তার মানে দেখো তিনটা নালী এখানে সংযুক্ত বৃহৎ। একটা হলো যকৃৎ ধমনী, আর একটা হলো পোর্টাল ভেইন, আর একটা হলো পিত্ত নালী। এই তিনটা নালী একীভূত হয়ে এখানে যকৃতের ভিতরে ঢুকছে। আর সাইনোসয়েডটা তৈরি করছে আহ, ধমনী এবং শিরা মিলে। তার মানে এই সাইনোসয়েডে কি থাকে, একই সাথে অক্সিজেন যুক্ত রক্ত থাকে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত থাকে। সাধারণত কৌশিক জালিকা, খেয়াল করো কৌশিক জালিকা কিন্তু দুইটা পার্ট। একটা হলো তোমার অক্সিজেন যুক্ত রক্তের পার্ট, আর একটা হচ্ছে শিরার পার্ট, সেখানে কার্বন ডাইঅক্সাইড। এখানে কিন্তু সাইনোসয়েডে দুটা রক্তই কিন্তু মিক্সিং। স্যার, একটা হ্যাঁ, কোশ্চেন ছিল। হ্যাঁ, হ্যাঁ, বলো। সাইনোসাইডে যে দুইটা রক্ত মিক্স, মানে কার্বন ডাই অক্সাইড অক্সিজেন, মানে দুইটা কিভাবে মানে একসাথে মিক্স থাকে, মানে দুইটা রক্ত? এই যে ধমনী থেকে, ধমনী নিয়ে আসে অক্সিজেন যুক্ত রক্ত। ধমনী আমাদের হার্ট থেকে যে ডর্সাল অ্যাওর্টার একটা ব্রাঞ্চ, ডর্সাল অ্যাওর্টার মাধ্যমে যে অক্সিজেন যুক্ত রক্তটা আসে, সে রক্তটা সে লিভারে নিয়ে আসে। আর পোর্টাল ভেন কি করে, পোর্টাল ভেন কিন্তু আমাদের ওই যে আহ, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, তারপরে স্প্লিন থেকে রক্ত নিয়ে এখানে আসে। তো ওখান থেকে ওরা কি রক্ত নিয়ে আসে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসে। তুমি কি পোর্টাল ভেন তোমাকে পড়াইছে তোমাদেরকে, রুই মাছ কি পড়ানো হয়েছে তোমার তোমাদের বেঁচে? জি স্যার। না, না, ওই যে আরশিদের কি রুই ম্যাচ পড়াইছে? হ্যাঁ, পড়াইছে তো। তো সেখানে তো হ্যাঁ। পোর্টাল বাইনের সংজ্ঞা তো নিশ্চয়ই জানো। মানে হৃৎপিণ্ড থেকে ধমনী এসে কোথায় ঢুকছে, কোষ্ঠীতন্ত্রে আসছে, কোষ্ঠীতন্ত্রে এসে কোষিক জালিকা ভাগ হয়েছে, তার মানে তারা অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে আসছে। তো কোষিক জালিকা ভাগ হওয়ার পর কোষ্ঠীতন্ত্রের কোষগুলো আসছে, অক্সিজেন ব্যবহার করে ফেলছে। তারা কি করছে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করছে। একই সাথে পরিপাকের খাদ্য সারগুলো কি আসছে, এই শিরাতে আসছে। এই শিরা গিয়ে কোথায় ঢুকছে, হার্টে না গিয়ে কোথায় গেছে, এই যকৃতে আসছে। তার মানে এই পোর্টাল ভেন গুলো কি নিয়ে আসছে, একদিকে খাবার দাবার নিয়ে আসছে, সকল খাদ্যসার নিয়ে আসছে, অন্যদিকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসছে। আর তো এখন এই ভেন কিন্তু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসছে। তো এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যদি এখানে যদি আর্টারি না আসে, তাহলে তো এই যকৃৎ তো বাঁচবে না। কোন অঙ্গ কি অক্সিজেন ছাড়া বাঁচে? এই যকৃতের অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে আসে এই হেপাটিক আর্টারি। এই দুই রক্ত সাইনোসয়েডে থাকে, সাইনোসয়েড থেকে কোষগুলো কি করে, অক্সিজেন গ্রহণ করে, আবার কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। সেই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা কোথায়, যে ভেইন, দেখছো?
যে হেপাটিক ভেইন আছে না, যেটা যকৃৎ থেকে যে ভেইনটা বের হইছে, হেপাটিক ভেইন, সেই হেপাটিক ভেইনে গিয়ে ড্রেনেজ হয় আর কি, কার্বন ডাইঅক্সাইডটা হেপাটিক ভেইনে। এখন এই ওকে স্যার। সাইনোসয়েডের আরো কাজ আছে কিন্তু, হ্যাঁ সাইনোসয়েডের কাজ হলো একদিকে দেখো, সে কি করলো, রক্তটা সে নিল। এখানে দেখো সাইনোসয়েডের আরেকটা কাজ হলো সে রক্ত জমা করে। জমা করে কেন? যদি কখনো কোনো রক্তের পরিমাণ কমে যায়, তখন সাইনোসয়েড কিন্তু রক্তটা বডিকে সাপ্লাই দিয়ে রক্তের ভারসাম্য রক্ষা করে, ভলিউমটা মেনটেন করে। আবার যদি রক্ত যদি বেড়ে যায় কোনো কারণে, সাইনোসয়েড এগুলো সে রেখে দেয়। আবার এখানে যদি কোনো জীবাণু টিবাণু আসে, সেগুলো সে সাইনোসয়েডে রেখে দেয়, কারণ সাইনোসয়েডে কি আছে, কুপার কোষ আছে। সেই কুপার কোষ এখান থেকে ওই জীবাণুগুলোকে ধ্বংস করে। এবং কোনো খাবার যদি আমরা বেশি খাই, সেগুলো কিন্তু এখানে সে জমা করে রেখে দেয়। বুঝতে পারছো? এরকম এই সাইনোসয়েডের কিন্তু অনেক কাজ আছে। এগুলো তোমরা একটু দেখবে, এগুলো ড্রট করার দরকার নাই, মানে বিভিন্ন বা বিভিন্ন ছবি দিয়ে রাখছি, তোমরা একটু বুঝলে বুঝবে। ওই যে বলছি দুটো, একটা একটা হলো হেপাটিক পোর্টাল ভেন যকৃতে আসছে, আর একটা কি, ওই যে আর্টারি, এটা হচ্ছে কি এই আর্টারি, এগুলো আর্টারি, আর্টারি ঢুকছে, ঢুকে কোথায় সব সাইনোসয়েডে ঢুকে গেছে। সাইনোসয়েড আবার কি আছে, ওই যে শ্বেত রক্তকণিকা আছে, লোহিত রক্তকণিকা আছে, বিভিন্ন জিনিস রক্তে যা থাকার মতো থাকে। তো এখন এখানে এই কোষ অক্সিজেন নেয়, কার্বন ডাইঅক্সাইড ছাড়া, এটা একটা ওই ড্রেনের মতো আর ডাস্টবিনের মতো, যেটা ডাস্টবিনে বলা যাবে না, কারণ ডাস্টবিন থেকে কিন্তু আমরা কোনো কিছু নেই না। হ্যাঁ, এখান থেকে কিন্তু অক্সিজেন নেয়, খাবার দাবার নেয়। আবার বর্জ্যগুলো কিন্তু এখানে দিয়ে দেয়। তো আলটিমেটলি বর্জ্যগুলো আলটিমেটলি কোথায় চলে যায়, ওই হেপাটিক, যেটা এটা কালেকশন করে। যত বর্জ্য আছে, ওয়েস্ট আছে, হ্যাঁ, বা খাবার দাবার সব আছে, যেগুলো যকৃৎ ছাড়বে সেগুলো এই ভেইন কালেকশন করে কোথায় চলে যাবে, হার্টের দিকে চলে যাবে। এবার হার্ট থেকে আবার সারা দেয়, এটা সার্কুলার। যে এই কারণে যকৃতের খুব গুরুত্বপূর্ণ ফাংশন আছে। আচ্ছা, এগুলো কিছু না, এগুলো তো দেখাইছি। এটা তো পড়াইছে, হ্যাঁ এটা পড়াই ফেলছি, যকৃতের কাজ। আচ্ছা, এখন হলো যকৃৎ থেকে একটা বোর্ডে, বোর্ড পরীক্ষা কমন একটা প্রশ্ন আছে, মানে এত বেশি পরিমাণে আসছে। হ্যাঁ, আস্তে 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 এটাকে মানে এখন আমরা কলেজ টলেজে এগুলো এখন আর দিই না। কারণ এত বেশি পরিমাণ আসছে, এটা সবাই পারে, সবাই পড়ে, কিন্তু মুশকিলটা করে কোথায় জানো? যকৃৎকে জৈব রসায়নাগার বলা হয় কেন, এই প্রশ্নটা কিন্তু 2 নম্বরের। খেয়াল করো, 3 নম্বর আসতে পারে। 3 নম্বর আসলে অবশ্যই আনসার ডিফারেন্ট হবে, তোমরা ইতিমধ্যে জেনে গেছো আনসার লেখার সিস্টেমটা। যকৃতকে জৈব রসায়নাগার বলা হয় কেন, এই আনসার যদি অনুধাবনে আসে, বেশিরভাগ অনুধাবনে আসছে, সেক্ষেত্রে কিন্তু হাফ পেজে লিখতে হবে। অনেকে 3 পেজ, 4 পেজ, 5 পেজ লিখে ফেলে, কেন? এই যে কলেজে একটা লুকশিট নেওয়ার একটা কম্পিটিশন শুরু হয়, মানে 5-7টা না নিলে ওদের মানে শান্তি নেই, মনে হয় যেন ওরা মরে যাবে। তো এখন কেন এরকম করে, এই যকৃতকে জৈব রসায়নাগার বলা হয় কেন, তার 4 মিনিটে লেখার কথা সেটা 15 মিনিট লাগাই লিখতেছে। কেন? সেটা বই থেকে শিখে গেছে, যা শিখছে সেটা সেখানে লিখে দিবে। তাহলে এই প্রশ্ন হাফ পেজ কিভাবে লিখবো? প্রথম হলো যকৃতকে জৈব রসায়নাগার বলা হয় কেন, আমরা কি বলবো, এই প্রশ্ন আনসার করতে গেলে এটাকে 2টা লেভেল, জ্ঞান স্তর, অনুধাবন স্তর। তো জ্ঞান স্তর, অনুধাবন স্তর কিভাবে বের করবো? প্রশ্নের কিওয়ার্ড থেকে। এখানে কেন একটা কিওয়ার্ড, জৈব রসায়নের একটা কিওয়ার্ড, আর একটা হচ্ছে যকৃৎ একটা নিজে একটা কিওয়ার্ড। তাহলে আগে যকৃৎকে ডিফাইন করতে হবে, হোয়াট ইজ যকৃৎ, মানে লিভার কি। লিভার কি, লিভার হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি, সবচেয়ে সহজ এটা বলা যায়। সাথে আমরা যদি আমাদের মতো করে সংখ্যাটা দেই, অবস্থান, প্রধান বৈশিষ্ট্য, এরকম অবস্থানটা একটু লাগাই দাও, তাহলে তো হয়। তাহলে যকৃতের ডায়াফ্রামের, মানুষের ডায়াফ্রামের নিচে অবস্থিত ত্রিকোণাকার একটি ত্রিকোণাকার একটি গ্রন্থি, ঠিক না? তাহলে তো সংখ্যাটা হয়ে গেল। কাজটা এখানে দিব না কেন, কারণ পরে তো আমরা পরের লেভেলটা কিন্তু কাজের উপর, কাজ তো অনেক সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। তো কাজ কি, যকৃতের কাজে কোনো অভাব নাই, বইয়ের মধ্যে 2-3 পেজ লেখা আছে, তুমি এগুলো সব লিখতে কিন্তু হবে না। সংক্ষেপে দেখো, আমি একটু তোমাকে একটু হিন্টস, তোমরা এত ছোট লিখবে না, একটু চেষ্টা করে বড় লেখার জন্য। কি লেখা আছে? যকৃৎ রক্ত থেকে পুষ্টি উপাদানকে রাসায়নিকভাবে ব্যবহারযোগ্য বস্তুতে পরিণত করে। তার মানে পুষ্টিতন্ত্র থেকে আগত যে পুষ্টিগুলো, মানে খাদ্য সারগুলো, এগুলো রিসিভ করে হচ্ছে যকৃৎ। রিসিভ করে কি করে? এই সকল ধরনের বিপাকীয় ক্রিয়া, যত ক্রিয়া বিক্রিয়া আছে সকল যকৃতে ঘটে। তারপরে মজুদ, যদি কোনো কিছু বেশি খেয়ে ফেলি আমরা, সেটা যকৃৎ মজুদ করে রেখে দেয়। আবার কোনো কিছু যদি কম খাই আমরা, মানে না খাই, তখন শরীরের জন্য দরকার, অনেক কিছু যকৃৎ কি করে তৈরি করে দেয়। তার মানে কি, ক্ষরণ করে যকৃৎ। সিক্রেট ক্ষরণ করা মানে কি, অনেক যেগুলো আমরা ধরো একটা দরকারি জিনিস বডির জন্য দরকার, এখন আমরা খাই নাই, আমার খাবারের সাথে নাই, হ্যাঁ, তখন সেক্ষেত্রে সেটা ক্ষরণ করে ওখান থেকে। তারপর রেচন, অনেক বর্জ্য পদার্থ কি করে সেখানে ডিটক্সিফিকেশন করে, রেচিত করে, এবং আরো অনেক ধরনের কাজ করে। এরকম বিভিন্ন ধরনের রাসায়নিক, অর্থাৎ ল্যাবরেটরিতে যে কাজগুলি হয়, এই ল্যাবরেটরি কাজগুলো করে বিদায় যকৃতি কি বলা হয়, গবেষণাগার বলে বা রসায়নাগার বলে। তাহলে এখানে এই জায়গাটা আমি একটু অনেক ছোট করে লিখছি, তুমি এটা লিখলেও কিন্তু তুমি 1 নম্বর পেয়ে যাচ্ছ খুব বেশি। তাহলে কিন্তু মানে কি বলো, হাফ পেজ হচ্ছে না। ওই সংজ্ঞা হয়ে যাবে এক এক লাইন, আর এখানে 3 লাইন, 3.5 লাইন লিখলেও কিন্তু আনসার চলে আসে, তোমার নাম্বার পাওয়ার জন্য যথেষ্ট।
তবে তোমরা চেষ্টা করবে একটু হাফ পেজ লেখার জন্য, সব 4 মিনিটের উপযোগী করে যতটুকু লেখা যায়, অর্থাৎ 4 মিনিট যতটুকু লেখা যায় ততটুকু লেখার চেষ্টা করো, একটু বাড়ানো যায়। তবে এতটুকু লিখলেও কিন্তু চলবে। হুম। কারণ কিন্তু এটার জন্য 1 নাম্বার, দেখো এই লেখাটার জন্য 1 নাম্বার। আরেক নাম্বার কোথায়? যকৃৎ হচ্ছে ডায়াফ্রামের নিচে অবস্থিত ত্রিকোণাকার একটি গ্রন্থি। ঠিক আছে, তাহলে হয়ে গেল। হ্যাঁ হ্যালো, আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম, তুমি এখন কি শোনা যাচ্ছে? হ্যালো। জি স্যার, শুনছি। আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম। তো এখন দেখো যকৃতের কাজ, এটা বিশাল, এখানে একটা ঝামেলা আছে, যকৃতে প্রচুর কাজ করে। তো বিভিন্ন অ্যাঙ্গেল আমাদেরকে, আমরা এটা এটা আমি একটু অন্য অ্যাঙ্গেলে পড়বো, আমি একটু সংক্ষেপে দেখাচ্ছি। হ্যাঁ, বেশি কিছু যকৃতের কাজ নিয়ে এখন কথা বলবো না। একটা হচ্ছে যকৃৎ অতিরিক্ত গ্লাইকোজেন, এগুলো আমরা পরে পড়াবো। সরকার গ্লাইকোজেন টাইকোজেন পরে পড়াবো। এই যকৃৎ দেখো ভিটামিন কি করে, ভিটামিন সঞ্চয় করে। এইটা কি ধরনের ভিটামিন? অ্যাডেক, এটা হলো চর্বিত দ্রবণীয় ভিটামিন। অ্যাডেক, এটা কিন্তু এমসিকিউ মনে রাখবে, চর্বিত দ্রবণীয় ভিটামিন গুলোর নাম হচ্ছে অ্যাডেক, ADEK, অ্যাডেক। অ্যাডেক মানে হচ্ছে এগুলো চর্বিতে দ্রবীভূত হয়। ঠিক আছে। এবং এই এই ভিটামিন গুলো যে সমস্ত খাবারে থাকে, সে সমস্ত খাবার কিন্তু চর্বি বা তেলের সাথে খেতে হয়। যেমন ধরো আমরা অনেক সময় শাক টাক খাই, সবজি টবজি খাই, এখানে কিন্তু তেল দিতে হয়। অনেকে তেল দেওয়াটাকে খারাপ মনে করে, তেল যদি না দাও সেক্ষেত্রে কিন্তু ওই চর্বিটা কিন্তু দ্রবীভূত হবে না এবং শরীরে কোনো কাজে আসবে না। আর পানিতে দ্রবণীয় ভিটামিন কোনগুলো? সি আর বি। BC, সোজা কথা। বি তো অনেকগুলা, সব সব বি এবং সি। BC হইলো তোমার পানিতে দ্রবণীয়, এই ক্ষেত্রে তেল টেল দিয়ে খাওয়া লাগবে না। আর অ্যাডেক হলো চর্বিতে দ্রবণীয় ভিটামিন। এবং ফলিক অ্যাসিড, লোহিত রক্ত, এগুলো সব হলো কি যকৃৎ কি করে সঞ্চয় করে, সঞ্চয় করে রেখে দেয়। পিত্তরস ক্ষরণ করে, আমরা জানি যকৃৎ কি করে, পিত্তরস তৈরি করে, ক্ষরণ করে। এরপরে যকৃৎ ইউরিয়া উৎপন্ন করে, এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ। এই এমসিকিউ পরীক্ষায় আসলে আনসার দেয় কিডনি, বুঝছো? কেন? কিডনি ইউরিয়া নিষ্কাশন করে, মনে রাখবা, ইউরিয়া তৈরি করে হচ্ছে যকৃৎ, আর বডি থেকে নিষ্কাশন করে কে? কিডনি। এটা কিন্তু এমসিকিউ, ভালো করে দাগ দিবা। এই যে এটা 4 নাম্বার, 5 নাম্বার, এগুলো সব এমসিকিউ পড়ার, হ্যাঁ। আর এগুলো সিকিউতে আসবে, এগুলো আমি পরে পড়াবো। হ্যালো। আচ্ছা, কে একজন মেসেজ? স্যার, কথা বোঝা যায় না। না না, একটু ডিসকানেক্ট হয়েছে আবার। এবার হয়েছে, এবার হয়েছে। হ্যাঁ, এখন শোনা যায়? জি হ্যালো? স্যার। হ্যাঁ, এখন কি শোনা যায়? একজন একটু বলো তো, একটু শোনা যায় কিনা এবং দেখা যায় কিনা স্লাইড? শোনা যায় এবং দেখা যায় কিনা? এখন দেখা হ্যাঁ। এখন দেখা যায়। আচ্ছা, এখন ওকে। দেখা যায়। তাহলে দেখো, এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য পড়বে। হ্যাঁ, সবুজ দ্রবণীয় ভিটামিন গুলোর নাম, তারপরে পানিতে দ্রবণীয় ভিটামিন গুলোর নাম, যকৃৎ পিত্তরস তৈরি করে বা ক্ষরণ করে, আর যকৃৎ ইউরিয়া উৎপন্ন করে, আর কিডনি হচ্ছে ইউরিয়া নিষ্কাশন করে, বডি থেকে রিমুভ করে। এখন ইউরিয়া উৎপন্ন করে গিয়ে পরীক্ষা আসে, তখন কিডনি বৃক্ক দিয়ে দেয়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ, যেটা 5 নাম্বারটা। অনেক অনেক আসে এবং এটা ভুল করে সবাই। তারপরে যকৃতের কার্পোষক রোগ জীবনে বক্ষণ করে, তার মানে কি প্রতিরক্ষায় কাজ করে। তারপর যকৃৎ লিপোপ্রোটিন কোলেস্টেরল ফসফোলিপিড উৎপাদন করে, এটা নিয়ে অনেক অনেক কথা। হ্যাঁ, এই যে আমাদের কোলেস্টেরল যে মানে হৃদরোগ হয়, এটা হয়, ওটা হয়। এই কোলেস্টেরলের বিষয়গুলো কিন্তু যকৃৎ মেনটেন করে। যকৃৎ যতক্ষণ সুস্থ আছে ততক্ষণ কোলেস্টেরল সমস্যা হবে না। যকৃৎ কি করে? এইচডিএল কে এলডিএল এ কনভার্ট করে, এলডিএল কে এইচডিএল এ কনভার্ট করে দেহের প্রয়োজন অনুযায়ী। যদি সে কাজটা ঠিক মতো না করে, তখন কিন্তু কোলেস্টেরল সমস্যার সৃষ্টি হয়। এখানে যকৃতের নানা কাজ টাজ আছে, এগুলো আমরা তোমাদেরকে মানে যকৃতের মূল কাজগুলো যেগুলো সিকিউতে আসে, সেগুলো কিন্তু আমরা আরেকটা আরেকটা ক্লাসে পড়াবো। হ্যাঁ, এই ক্লাসে আর পড়াচ্ছি না, কারণ এখানে এটা দরকার নাই। আমরা আরো কিছু পড়ার পরে ওই জিনিসগুলো অন্য একটা জায়গায় পড়াবো। মানে এই অধ্যায়ে লাস্টের দিকে আছে, আরো 2-3টা ক্লাসে পরে যকৃতের মূল কাজগুলা। এবং এগুলো তোমরা একটু পড়বা, কোনো সমস্যা সমস্যা হলে আমরা কি আরেকটা পড়াইতে পারবো, যে অগ্নাশয়? সময় কিন্তু 1 ঘন্টা হয়ে গেছে। এর হলো অগ্ন্যাশয়, এই অগ্ন্যাশয়ের ছবি দেখো। কিসের মতো, কোন অঙ্গের মতো দেখো তো অগ্ন্যাশয়টা? কিসের মতন, এটা আকৃতিটা কিরকম হয় বলো তো? হুম।
পরীক্ষায় উদ্দীপক আসে, আমার ধরো মানব দেহের একটি অঙ্গ দেখতে এরকম, এটার এই কাজ, উদ্দীপক লিখিত অঙ্গটির কাজ ব্যাখ্যা করো। তাহলে কি অঙ্গ বলতে পারি আমরা এটাকে? আর এখানে মরিচ মরিচ লাগে। হ্যাঁ, মরিচ। মরিচের মতো অথবা পাতার মতো বলা যায়, হ্যাঁ কিছু কিছু পাতা এরকম আছে কিন্তু। হ্যাঁ মরিচ, ইয়েস, মরিচ অথবা পাতা। এই যে লেখা আছে মনে হয় কি জানো, দেখো তো, নরম লম্বটে চ্যাপ্টা আকৃতির মরিচ, দেখো মরিচ অথবা পাতা। আর গোলাপি ধূসর বর্ণের আরেকটা বৈশিষ্ট্য হলো কি মাংস। সাধারণত অনেক অঙ্গ আছে তোমার এই এর সাথে, মানে অঙ্গের সাথে হাড্ডি টাড্ডি থাকে, সব মানে ইয়ে তো থাকে না, যকৃত কিন্তু থাকে। তো এটার মধ্যে একমাত্র এটার নামে হচ্ছে যে, একটু দেখো এখানে প্যানক্রিয়াস শব্দটা হচ্ছে অল ফ্লেশ, ফ্লেশ মানে হচ্ছে মাংস, ফ্লেশটা কি দেখা যায়? লেখাটা দেখা যাচ্ছে না। এবার দেখো, এই প্যানক্রিয়াস শব্দের অর্থ হচ্ছে অল ফ্লেশ। ফ্লেশ মানে কি? মাংস, মানে সব পুরোটাই মাংস। কারণ একটা মাংস আবার একটা হলো মিশ্র গ্রন্থি, এই চিনার জন্য এটা একটা শব্দ, এটা একটা শব্দ, তারপরে তোমার কালারটা অবশ্যই একটা শব্দ, আর হচ্ছে মরিচ অথবা পাতা, এগুলা বর্ণনা থাকলে বুঝবো যে অগ্ন্যাশয়টা আসছে। অগ্ন্যাশয় রিলেটেড প্রচুর প্রশ্ন পরীক্ষা আসে, প্রচুর অগ্ন্যাশয় থেকে। এবং সবার আগে আমাকে জানতে হবে পরীক্ষা অগ্ন্যাশয় সম্পর্কে বলছে, বললে এই 2 লাইন মনে রাখলে হয়। এতটুকু জানা থাকলেই তুমি পরীক্ষা যদি কখনো আসে, তাহলে তুমি ধরে ফেলতে পারবা এটা হচ্ছে অগ্ন্যাশয়। ঠিক আছে? তো এটা কি আছে, কতগুলো অংশ আছে? 3টে অংশ, মস্তক, দেহ, লেজ। বর্ণনা আছে 3টা, এখানে কিন্তু এই ছবিতে 4টা আছে, চাইলে 4টা করা যাবে, মানে এই নেকটা বাদ দিছে আর কি। হ্যাঁ, মানে এটা হচ্ছে হেড, আর এটা হচ্ছে বডি, আর এটা হচ্ছে লেজ। হেডের মধ্যে এটাকে নেক দিছে, আসলে এটা নেক, নেক কিন্তু এখানে নেক মানে গলা, গলা সাধারণত কি একটু চিকন হয়। হ্যাঁ, তো এখানে এখানে কিন্তু আসলে নেকটাকে আলাদাভাবে আইডেন্টিফাই করা যাচ্ছে না। তো সেক্ষেত্রে নেক আসলে আমাদের বাংলা বইগুলোতে নেকের কথাটা নাই। হ্যাঁ, এবং ন্যাক আমি মনে করি নাই, কারণ ন্যাক হইতে গেলে একটু কি হইতে হয়, একটু কনস্ট্রিকশন মানে একটু চিকন হইতে হয়। হঠাৎ করে যেমন আমাদের মাথা মোটা, হঠাৎ করে চিকন হয়ে গেছে, এটাকে ন্যাক বলে। এরকম ন্যাক তো এখানে নাই। তো 3টে অংশ বলতে পারো, এই যে বললাম ওই যে ভেরিয়েবল, কয়টা অগ্নাশয় কয়টা অংশ থাকে, 3টা না 4টা, দেখছো চলো দেখছো, 3টা 4টা। তার মস্তক অংশটি চৌড়া, এটা ডিউডেনাম। মস্তক কার সাথে যুক্ত? ডিউডেনামের সাথে। এটা এই পার্টটা হলো ডিউডেনাম, মানে পাকস্থলীর পরের অংশটা হলো ডিউডেনাম। আর তাহলে এই টেইল কোন দিকে বলো তো? টেইল স্প্লিন, এখানে একটা একটা অঙ্গ আছে স্প্লিন আছে একটা, এরকম স্প্লিন, এটা একটা অঙ্গ আছে স্প্লিন, মানে প্লিহা, বাংলা হচ্ছে প্লিহা। তাহলে লেজটি হচ্ছে ডিউডেনামের সাথে, আর টেইলটি হচ্ছে, লেজটা হচ্ছে সরি, মাথা হচ্ছে ডিউডেনামের সাথে, আর লেজটা হচ্ছে প্লিহা বা স্প্লিনের সাথে। আর মস্তক ও লেজের মাঝের অংশটাকে বলা হয় বডি। অগ্ন্যাশয় এনজাইম নিঃসরণকারী গ্রন্থিগুলোতে এখন এখানে কি হয়, এই সব কোষ থেকে একটা নালী আসছে। হ্যাঁ, এটাকে বলে উইসাং নালী বা অগ্ন্যাশয় নালী, যে উইসাং নালী বা অগ্ন্যাশয় নালী। এই উইসাং নালী কি করছে, ওই যে বাইল ডাক্ট, কমন বাইল ডাক্ট মানে কমন সাধারণ পিত্তনালীর সাথে একীভূত হয়ে কি তৈরি করছে, অ্যাম্পুল অফ বাটার, মনে আছে নি? অ্যাম্পুল অফ বাটার, এই দেখো, উইসাং নালী সাধারণ পিত্তনালীর সাথে মিলিত হয়ে অ্যাম্পুল অফ বাটার বা বাটারের মাধ্যমে ডিউডেনামে প্রবেশ করে। এখন ক্লিয়ার হয়েছে দেখি? এখন অগ্ন্যাশয় একটা মিশ্র গ্রন্থি, মিশ্র গ্রন্থি কাকে বলে? গ্রন্থি কাকে বলে? গ্রন্থি হচ্ছে একটা কোষ অথবা একাধিক কোষ দিয়ে তৈরি একটা থলি, যেটা কি করে, রাসায়নিক পদার্থ নিঃসরণ করে। গ্রন্থি হলো এক বা একটি অথবা একাধিক কোষ দিয়ে গঠিত একটা থলি আকৃতির অঙ্গ, যা বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ নিঃসরণ করে। এখন গ্রন্থি 2 ধরনের, একটা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি, আর একটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। বহিঃক্ষরা গ্রন্থি হচ্ছে যেসব গ্রন্থি তাদের নিঃসৃত রস নালীর মাধ্যমে ক্ষরণ করে, নালীর মাধ্যমে ক্ষরণ করে, তাদের বলে বহিঃক্ষরা গ্রন্থি। আর অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে যাদের নিঃসৃত রস নালীর মাধ্যমে, নালী নাই, রক্ত এবং লসিকাতে ছেড়ে দেয়, রক্তের মাধ্যমে বিভিন্ন অঙ্গে, টার্গেট অঙ্গে চলে যায়। ঠিক আছে? রক্তের মাধ্যমে টার্গেট অঙ্গে চলে যায়, এটা বলে অন্তঃক্ষরা গ্রন্থি। এখন এই বহিঃক্ষরা গ্রন্থি হিসেবে এখানে কি আছে, তোমার ওই লবিউল, ওখানে এখানেও লবিউল আছে। তার মানে কি, অগ্ন্যাশয়ের ভিতরে, এই অগ্ন্যাশয়টা একটা ইয়া না, পাতা না, এটার ভিতরে আবার কি আছে, এরকম অসংখ্য এরকম ওই যকৃতের মতো লবিউল আছে, লোবিউল দিয়ে তৈরি। তার মানে এই প্রত্যেকটা লোবিউল কি করে, ওই যে অগ্ন্যাশয় রসগুলো তৈরি করে, সেখানে একটা নালী আসছে, এটাকে বলা হয় অগ্ন্যাশয় নালী বা উইসাগের নালী। এই নালীর মাধ্যমে এই রসটা কোথায় আসে, ডিউডেনামে আসে। এই কারণে এই এসিনাস বা লোবিউল গুলোকে বলা হয় বহিঃক্ষরা গ্রন্থি। এবং অগ্ন্যাশয়ের প্রায় 90% হলো বহিঃক্ষরা গ্রন্থি।
এই যে দেখো লবিউল, এই ছবিটা দেখো, এই যে লবিউল দেখছো, লবিউল 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 লবিউল। এই লবিউল থেকে কি বেরিয়েছে, নালী আসছে, সেই নালীটাকে বলা, এই নালীটাকে বলা হয় উইসাং নালী। উইসাং নালী সাধারণ আহ পিত্তনালীর সাথে একীভূত হয়ে অ্যাম্পুল অফ বাটার তৈরি করছে। অ্যাম্পুল অফ বাটার কোথায় আসছে, ডিউডেনামে আসছে। ঠিক আছে, ওই যে স্প্লিন দেখো, স্প্লিন যে বললাম একদিকে হলো ডিউডেনাম আর বিপরীত দিকে স্প্লিন, তাহলে লেজটা হলো স্প্লিনের সাথে আর মাথাটা হইলো ডিউডেনামের সাথে যুক্ত। এবার আসো, এটা হলো অগ্ন্যাশয় চিত্র। এই চিত্রটা অগ্ন্যাশয়ের গঠন নিতে আবার এইচএসসি পরীক্ষা আসছে, কেমন অগ্ন্যাশয়ের গঠন পরীক্ষা আসে। তাহলে এইগুলো হচ্ছে তোমার লোবিউল, এগুলা এগুলো হচ্ছে লোবিউল। এরকম আঁকাও সহজ, কি করবা, চারপাশে এরকম বৃত্ত দিয়ে দিবা, মাঝখানে একটা নালি দিবা, এরপরে তোমার এরকম টেনে টেনে দিয়ে দিবা, এরকম অনেকগুলো দিয়ে দিবা। আমি একটা দেখাইলাম, এই অনেকগুলো দিয়ে দিবা, এবার চারপাশে দিবা। আর এসব মাঝখানে কি আছে, মাঝখানে আবার কতগুলো কোষ আছে, যেগুলো কি করে, যেগুলো যেগুলোর ভিতরেও কি আছে, রাসায়নিক পদার্থ আছে, বাট এই রাসায়নিক পদার্থগুলো নিঃসরণের জন্য কোনো নালী নাই। এটা হচ্ছে, এগুলো হচ্ছে নালীবিহীন গ্রন্থি। এই নালীবিহীন গ্রন্থিগুলো তাদের নিঃসৃত রসটা কোথায় দিয়ে দেয়, রক্তে দিয়ে দেয়, রক্তের মাধ্যমে টার্গেট অঙ্গে যায়। এরা কারা, এদের একটা নাম হচ্ছে আলফা সেল, আরেকটা নাম হচ্ছে বিটা সেল, আরেকটা নাম হচ্ছে ডেল্টা সেল, আরেকটা হচ্ছে পিপি সেল, পলিপেপটাইড সেল। এগুলোর কাজ, আলফা সেল কি করে, গ্লুকাগন নামক হরমোন ক্ষরণ করে। গ্লুকাগন, এগুলো এত গুরুত্বপূর্ণ তোমাদের বিভিন্ন এমসিকিউ পরীক্ষা এত এত পরিমাণ আসছে অতীতে, অ্যাডমিশন টেস্ট এবং বোর্ডে। এগুলো তোমাদের কিন্তু মনে রাখতো। আলফা সেল হলো গ্লুকাগন, বিটা সেল কি করে, কি নিঃসরণ করে, ইনসুলিন। হ্যাঁ, আলফা সেল গ্লুকাগন, ওই যে কোথায় লেখা আছে দেখো, এই যে অন্তঃকরা গ্রন্থি। আলফা সেল কি করে, যে আলফা কোষ গ্লুকাগন নিঃসরণ করে। কাজ বাজগুলো আমরা পড়াবো পরে, ডিএস পড়াবো এগুলো, হ্যাঁ, গ্লুকাগন। তারপরে হচ্ছে তোমার বিটা কোষ কি করে, ইনসুলিন হরমোন ক্ষরণ করে। তো ইনসুলিনের কাজ কি, রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। তারপরে হচ্ছে তোমার ডেল্টা কোষ সোমাটোস্টেটিন ক্ষরণ করে, এটা আলফা বিটা কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। তারপর হচ্ছে গামা কোষ বা প্যানক্রিয়াটিক পলিপেপটাইড বা পিপি সেল, এটা কি করে, পলিপেপটাইড ক্ষরণ করে। ল্যাঙ্গারহ্যান্স দ্বীপপুঞ্জে নালী থাকে না, ওই যে যে কোষগুলো আলফা বিটা গামা, এই কোষগুলোর মধ্যে নালী থাকে না, এবং এগুলো কি করে, এই অনেকটা দ্বীপের মতো, ওই যে ছড়ানো ছিটানো থাকে, মানে চারপাশে আহ, দ্বীপপুঞ্জ। ল্যাঙ্গারহ্যান্স, ওই যে ছবিটা দেখছো না, ছবিটাতে যাই, দ্বীপ কাকে বলে, দ্বীপ, হ্যাঁ, মানে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এরকম। বিজ্ঞানী ল্যাঙ্গারহ্যান্স এদের নাম দিচ্ছে দ্বীপপুঞ্জ, কারণ এগুলোকে বলা আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্স। আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্সে কোনো নালী থাকে না, বিধায় এগুলোকে বলা হয় অন্তঃক্ষরা গ্রন্থি। তো গ্রন্থি সম্পর্কে কিন্তু আলাদা একটা অধ্যায় আছে, আমি জানি না তোমরা গ্রন্থি বুঝছো কিনা। গ্রন্থি হলো একটা কোষ দিয়ে হইতে পারে, আবার অনেকগুলো কোষ দিয়ে তৈরি একটা থলি হইতে হবে। একটা কোষ দিয়ে একটা থলি হবে, অনেকগুলো কোষ দিয়ে একটা থলি হইতে পারে। যেমন এখানে লোবিউল গুলো কিন্তু অনেকগুলো কোষ দিয়ে তৈরি হয়েছে। আর আলফা কোষ একটা কোষ, নিজে একটা গ্রন্থি। তাহলে একটা কোষ অথবা অনেকগুলো কোষ দিয়ে তৈরি একটা থলি, যা কি করতে পারে, বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ নিঃসৃত করে। তো নালীর উপর ভিত্তি করে গ্রন্থি দুই দুই প্রকার হচ্ছে, বহিঃক্ষরা গ্রন্থি আর হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। বহিঃক্ষরা গ্রন্থি কি আছে, নালী আছে, নালীর মাধ্যমে তার রসটা সে টার্গেট অঙ্গে পৌঁছায়। আর অন্তঃক্ষরা গ্রন্থিতে নালী নাই, তার মানে সে রক্ত বা লসিকার মাধ্যমে টার্গেট অঙ্গে তার রসটা পৌঁছায়। তো বহিঃক্ষরা গ্রন্থি নিঃসৃত রসগুলোর নাম কি, এনজাইম, সাধারণভাবে এনজাইম। তারপর দুধ, ঘাম, তেল, এগুলা। হ্যাঁ, আর অন্তঃক্ষরা গ্রন্থি নিঃসৃত রসের একটা, সেটা নাম হলো হরমোন। অন্তঃক্ষরা গ্রন্থি নিঃসৃত রসের নাম হলো হরমোন। তো এনজাইম, দুধ, গাম, সিবা যত আছে সব হলো বহিঃক্ষরা গ্রন্থি। আর শুধু হরমোন নিঃসরণ করে হলো অন্তঃক্ষরা গ্রন্থি। তো এখন আমরা এখানে শেষ করি, হ্যাঁ, আজকে একটু বেশি হয়ে যাচ্ছে মনে হচ্ছে। তোমরা আবার ভালো লাগবে না, অনলাইনে ক্লাস বেশি করা ভালো না, আমরা এখানে শেষ করি। আগামী ক্লাস থেকে আমরা পরিপত্র পড়াবো। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন আছে, ভালো কথা, কারো কোনো প্রশ্ন? না